একটু মনোযোগ দিয়ে সবাই, তাইলেই তাড়াতাড়ি ক্লাসটা শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। আমার স্ক্রিন কি দেখা যায়? আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে? জি স্যার। জি স্যার আচ্ছা, আসছে। আমরা হচ্ছে মানে বিভিন্ন রকমের অ্যাগ্রিগেটের ফিজিক্যাল প্রপার্টি গুলা দেখতেছিলাম, যে কি কি ফিজিক্যাল প্রপার্টি হচ্ছে মানে আছে বা জানতে হবে আমাদের। তো এর মধ্যে ছিল, লাস্ট ছিল কোনটা, হিট কন্ডাক্টিভিটি, তাপের পরিবহন করার ক্ষমতা। ঠিক আছে, তো আমরা দেখছিলাম যদি কোনো একটা অ্যাগ্রিগেটের মধ্যে পোর স্পেস বেশি থাকে এবং পোর স্পেসের সাইজ গুলা যদি অনেক বড় হয়, তাহলে ওইটার মধ্যে এয়ার বাবল বা বাতাস থাকতে পারবে, এবং বাতাস থাকলে তার হিট কন্ডাক্টিভিটি বাড়বে, মানে সে হচ্ছে বেশি তাপ পরিবহন করতে পারবে। আচ্ছা, আজকে দেখেন যে আরেকটা ফিজিক্যাল প্রপার্টি, যে থার্মাল ক্যাপাসিটি। থার্মাল ক্যাপাসিটি কি জিনিস? ইজ দ্য প্রপার্টি অফ এ ম্যাটেরিয়াল টু অ্যাবজর্ব হিট ডেসক্রাইব বাই ইটস স্পেসিফিক হিট। মানে হচ্ছে একটা বস্তু কি পরিমাণ তাপ মানে ধারণ করতে পারে, বা কি পরিমাণ তাপ শোষণ করতে পারে, বা কি পরিমাণ তাপ সে আসলে মানে রেজিস্ট করতে পারে বা প্রতিহত করতে পারে, এই জিনিসটাকে বলা হচ্ছে থার্মাল ক্যাপাসিটি, যে তাপ মানে শোষণ ক্ষমতা বলতে পারেন। এটাকে হচ্ছে প্রকাশ করা হয় আপেক্ষিক তাপ বা স্পেসিফিক হিট দিয়ে। ঠিক আছে, তো থার্মাল ক্যাপাসিটি ইজ অফ কনসার্ন ইন। আচ্ছা, থার্মাল ক্যাপাসিটি এই জিনিসটা কখন হচ্ছে আমাদের জানতে হবে, বা এই জিনিসটা কখন কাজে লাগবে? যখন হচ্ছে আপনি কোনো একটা ওয়াল তৈরি করবেন, যে ওয়ালটাকে হচ্ছে হিট রেজিস্ট করতে হবে। ঠিক আছে, মনে করেন যে কোনো একটা বিল্ডিং কে প্রচুর পরিমাণে তাপমাত্রাকে প্রতিহত করতে হবে বা প্রচুর পরিমাণে টেম্পারেচার রেজিস্ট করতে হবে। তো এই ধরনের বিল্ডিং এর দেয়াল বা ওয়াল গুলা যখন আপনি কনস্ট্রাকশন করবেন, তখন আপনাকে এরকম কোন একটা ম্যাটেরিয়াল ইউজ করতে হবে, যে ম্যাটেরিয়ালটার থার্মাল ক্যাপাসিটি বা স্পেসিফিক হিট অ্যাবজর্ব করার ক্যাপাসিটি অনেক বেশি। বুঝতে পারছেন? না স্যার। বুঝতে পারেন নাই? না স্যার, বুঝতে পারিনি। ইচ্ছা করে বলতেছেন নাকি সকাল থেকে ক্লাস করছেন দেখে ফাইজলামি করতেছেন, কোনটা? না না স্যার, আসলে বুঝতে পারিনি। আচ্ছা, একটু আবার যদি রিপিট করতেন ভালো হতো। থার্মাল ক্যাপাসিটি হচ্ছে, মনে করেন আপনি যদি এখন কোনো একটা গরম জিনিস ধরেন, আপনি কতক্ষণ ধরে রাখতে পারবেন? খুব অল্প সময় পারবেন। আপনার হাতে গরম লাগলে আপনি কি ছেড়ে দিবেন না? জি স্যার। আমি যদি আপনার হাতে একটা গ্লাভস পরাই দিই, একটা মোটা গ্লাভস পরাই দিই, এরপর বলি যে গ্লাভস পরে একটা গরম জিনিস ধরতে, আপনি অনেকক্ষণ ধরতে পারবেন না? পারবো স্যার। তার মানে কি গ্লাভস পরাতে আপনার থার্মাল ক্যাপাসিটি বা তাপ তাপ শোষণ করার ক্ষমতা কি বাড়লো না? জি স্যার। ব্যাপারটা হচ্ছে ও এরকম যে একটা আচ্ছা। একটা ম্যাটেরিয়াল কি পরিমাণ মানে তাপ শোষণ করতে পারে বা কি পরিমাণ তাপ সে নিতে পারে, এই জিনিসটাকে বলা হচ্ছে গিয়ে থার্মাল ক্যাপাসিটি। আর এটাকে হচ্ছে প্রকাশ করা হয় স্পেসিফিক হিট বা আপেক্ষিক তাপ দিয়ে। ঠিক আছে, এই যে স্পেসিফিক হিট, মানে কোন একটা বস্তুর স্পেসিফিক হিটের ভ্যালু কত, এরকম যদি আপনি ভ্যালুটা জানতে পারেন, ওই ভ্যালু দেখে আপনি বুঝতে পারবেন যে সে আসলে থার্মালি তার ক্যাপাসিটি কেমন। তো আপনি যদি একটা এরকম বিল্ডিং আপনি মনে করেন তৈরি করতেছেন, আপনি জানেন যে এই বিল্ডিংটার ঠিক পাশে একটা মানে অনেক বড় চুলা আছে, বা এই বিল্ডিংটার যে দেয়ালগুলা, এই দেয়ালগুলোতে প্রচুর পরিমাণে টেম্পারেচার আসতে পারে। তো আপনাকে এরকম কোন একটা ম্যাটেরিয়াল ইউজ করতে হবে এই বিল্ডিং এর দেয়ালে, যে ম্যাটেরিয়ালটা কি থার্মাল ক্যাপাসিটি অনেক ভালো। কারণ কি, তার প্রচুর পরিমাণে তাপ শোষণ করতে হবে, বা সে অনেক মানে বেশি পরিমাণে টেম্পারেচারে এক্সপোজড অবস্থায় থাকবে। জিনিসটা কি এখন বোঝা গেছে? বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা, আরেকটা জিনিস দেখবেন যে ফর কনক্রিট লেইং ইন উইন্টার, শীতকালে মানে আপনার শীত প্রধান যে দেশগুলা, কানাডা, আমেরিকা, এই দেশগুলোতে যখন কনক্রিটের ঢালাই হয়, তখন এত পরিমাণ ঠান্ডা পড়ে যে কনক্রিটটা কি হয়ে যায়, বরফ হয়ে যায়। তো কনক্রিটটা যেন বরফ না হয়, এই জন্য কনক্রিটটাকে আপনার মানে কি বলবো, টেম্পারেচার বাড়াই দিয়ে বা একটা হয়তো এটাকে চুলার মধ্যে গরম করে যেন এটা বরফ হয়ে জমাট বেঁধে না যায়। তো এখন এই কনক্রিটটার আসলে থার্মাল ক্যাপাসিটি কেমন, এটার উপর ডিপেন্ড করতেছে আপনি এটাকে কতটুকু গরম করতে পারবেন। কারণ দেখা গেল কনক্রিটটা বেশি টেম্পারেচার নিতে পারতেছে না, কিন্তু আপনি কনক্রিটটা যেন জমাট না বাঁধে, ঠান্ডায় যেন কনক্রিটটা জমে শক্ত না হয়ে যায়, আপনি কন্টিনিউয়াস এটাকে গরম করতেছেন করতেছেন করতেছেন, ওইদিকে যে কনক্রিটের মানে স্ট্রেংথ কমে যাচ্ছে, এটা কিন্তু আপনার মাথায় নেই। তো এটাও মাথায় রাখতে হবে যে শীত প্রধান দেশে যখন কোনো একটা কনস্ট্রাকশনের কাজ হবে, যেহেতু কনক্রিটটা জমাট বেঁধে যেতে পারে, বরফ যেহেতু বরফ পড়তেছে, মারাত্মক ঠান্ডা, তো আমি এই কনক্রিটটাকে জমাট বাঁধা থেকে রক্ষা করার জন্য এটাকে আমি একটা হিট দিতে পারি বা গরম করতে পারি। কিন্তু মাথায় রাখতে হবে যে বেশি পরিমাণে হিট দিলে কিন্তু আবার কনক্রিটের কম্প্রেসিভ স্ট্রেংথের ঘাটতি বা মানে হ্রাস হইতে পারে, এটাও আমাকে চিন্তা করতে হবে। আচ্ছা, এবার দেখেন যে ফায়ার রেজিস্ট্যান্স।
এটা কি জিনিস? ইজ দ্য অ্যাবিলিটি অফ এ ম্যাটেরিয়াল টু রেজিস্ট দ্য অ্যাকশন অফ হাই টেম্পারেচার উইদাউট এনি অ্যাপ্রিসিয়েবল ডিফরমেশন অ্যান্ড সাবস্টেন্সিয়াল লস অফ স্ট্রেংথ। কথা কি শোনা যাচ্ছে? জি স্যার। তাহলে ফায়ার শুনতেছি। রেজিস্ট্যান্সটা কি জিনিস বলেন তো? এটা হচ্ছে কোনো একটা ম্যাটেরিয়ালের অনেক উচ্চ তাপমাত্রা প্রতিহত করার ক্ষমতা উইদাউট এনি অ্যাপ্রিসিয়েবল, মানে লক্ষণীয়, বা লক্ষণীয় বলতে হচ্ছে মানে আপনি ভিজিবল, যেটা দেখতে পারবেন বা যেটা আসলে চোখে পড়ার মতো, মানে উইদাউট এনি চোখে পড়ার মতো ডিফরমেশন এন্ড সাবস্টেন্সিয়াল লস অফ স্ট্রেংথ। মানে কোন একটা ম্যাটেরিয়াল হচ্ছে আপনার অনেক পরিমাণে উচ্চ পরিমাণে তাপমাত্রা সে সহ্য করতে পারবে, কিন্তু তার কোনো লক্ষণীয় বা চোখে পড়ার মতো ডিফরমেশন, মানে তার চেহারা শুরুতের কোনো পরিবর্তন হবে না, এবং তার স্ট্রেংথ মানে সে যতটুকু ভার বহন করতে পারে ওই ভার বহন করার ক্ষমতারও তেমন কোনো পরিবর্তন হবে না। ঠিক আছে, এটাকে বলা হচ্ছে ফায়ার রেজিস্ট্যান্স। ফায়ার রেজিস্টিভ ম্যাটেরিয়ালস আর দোজ which char, smolder and ignite with difficulty when subjected to fire or high temperature। মানে কোন ম্যাটেরিয়াল গুলা ফায়ার রেজিস্টিভ বা কোন ম্যাটেরিয়াল গুলো হচ্ছে আগুনকে প্রতিহত করতে পারে, বা মানে আগুনে আপনার মনে করেন তেমন কোনো হাই টেম্পারেচার অ্যাবজর্ব করতে পারে, কোন ম্যাটেরিয়াল গুলো। এখানে কিছু এক্সাম্পল দেওয়া আছে যে চার, দেখেন এই যে বলা আছে যে চার, তারপর বলা আছে স্মোল্ডার, এবং মানে এই দুইটা জিনিস কি বলতেছি, এবং দেখেন যে বলা আছে যে এই যে চার স্মোল্ডার বা এই যে ফায়ার রেজিস্ট্যান্স ম্যাটেরিয়াল গুলা, এগুলো হচ্ছে ইগনাইট, মানে আপনি যদি এগুলার কাছে আগুন নিয়ে যান এগুলা কিন্তু আগুন জ্বলবে না সহজে, মানে অনেক কষ্টে হচ্ছে এগুলো আগুন জ্বলবে। ঠিক আছে, এবং এগুলো অনেক লম্বা সময় ধরে হচ্ছে কি আপনার জলে, আস্তে আস্তে জ্বলে, মানে দাউ দাউ করে জ্বলে না। ব্যাপারটা হচ্ছে চার মানে হচ্ছে কোনো একটা ম্যাটেরিয়াল হচ্ছে যদি অর্ধেক পোড়ানো হয়, ঠিক আছে, মানে একটু পোড়ায় আপনি আগুনটা নিভাই ফেলছেন, মানে কয়লা বানাইছেন, এটাকে বলা হচ্ছে চার। আর স্মোল্ডার মানে হচ্ছে ওই ম্যাটেরিয়াল গুলা যেগুলো হচ্ছে আপনার আগুন জ্বালাইলে আপনার আগুন যেরকম দাউ দাউ করে জ্বলে এমনি জ্বলবে না, আগুনটা নিভে যাবে। দেখবেন যে ওই যে আহ অনেক সময় মানে কাগজ পোড়ানোর সময় দেখবেন যে আগুনের কোনো শিখা নাই, কিন্তু আগুনটা ধিকি ধিকি করে জ্বলতেছে, দেখছেন কখনো? জি স্যার, কয়লাতে হয় আর কি। এটাকে বলা হচ্ছে জি স্যার, স্মোল্ডার। দেখছি স্যার। তো এই যে ম্যাটেরিয়াল গুলা চার স্মোল্ডার, এগুলোতে যদি আপনি আগুন ধরাইতে যান আগুনটা কিন্তু অনেক কষ্ট ধরবে। মানে কিছু কিছু জিনিস দেখবেন যে আগুন ধরাইলে দাপ করে আগুন জ্বলা ওঠে, ঠিক আছে, মানে ঠাস করে আগুন ধরে যায়। কিন্তু এই চার স্মোল্ডার এই ম্যাটেরিয়াল গুলোতে এরকম হঠাৎ করে আগুন ধরবে না, এগুলোতে আগুন ধরাইতে আপনার একটু মানে সময় লাগবে, এবং আগুনটা অনেক লম্বা সময় ধরে, মানে আগুনের আপনি কোনো শিখা দেখবেন না, এরকম কোনো আগুনের আপনি মানে শিখা দেখবেন না, কিন্তু কি হবে আপনি দেখবেন যে আগুনটা হচ্ছে দিকি দিকি করে জ্বলতেছে এবং জিনিসটা পড়তেছে। তো এই ম্যাটেরিয়াল গুলোর হচ্ছে আপনার ফায়ার রেজিস্ট্যান্স অনেক বেশি, মানে এগুলো হচ্ছে অনেক হাই পরিমাণে টেম্পারেচার মানে সহ্য করতে পারে। আচ্ছা, উড ইমপ্রেগনেটেড উইথ ফায়ার প্রুফিং কেমিক্যাল। আপনি কাঠ, কাঠ কিন্তু সহজেই আগুন ধরে যায়। তো আপনি যদি কাঠকে এরকম ফায়ার রেজিস্ট্যান্স বানাইতে চান তাহলে হচ্ছে কাঠের চারপাশে একটা কেমিক্যালের প্রলেপ দিতে হবে, যেই কেমিক্যালটাকে বলা হচ্ছে ফায়ার প্রুফিং কেমিক্যাল। আর ইমপ্রেগনেটেড মানে হচ্ছে চারপাশে আপনি একটা লেয়ার মানে লেয়ার দিয়ে রং করে দিবেন। মানে নর্মালি আমরা কি করি, দেয়াল বা কাঠ টাট রং করি না, তো আপনি যেটা করতে পারেন যে ফায়ার প্রুফিং কেমিক্যালটা এরকম পেইন্ট ব্রাশ বা রঙের যে ব্রাশ আছে ওই ব্রাশটা দিয়ে ফায়ার ফায়ার প্রুফিং কেমিক্যালের মধ্যে চুবাই আপনি পুরা কাঠটার মধ্যে একটা রঙের মতো একটা লেয়ার মানে দিতে পারেন, তাইলে দেখা যাবে কাঠটা ফায়ার প্রুফ হয়ে গেছে। নন কম্বাসিবল ম্যাটেরিয়াল নাইদার স্মোল্ডার নর চার আন্ডার দ্য অ্যাকশন অফ টেম্পারেচার। আচ্ছা, যেই ম্যাটেরিয়াল গুলো হচ্ছে নন কম্বাস্টিবল মানে হচ্ছে দাহ্য না, মানে যেগুলোতে সহজে আগুন ধরে না, এই টাইপের ম্যাটেরিয়াল গুলো হচ্ছে কি আপনি যদি ফায়ার প্রুফিং করতে চান তাহলে হচ্ছে আপনাকে মানে টেম্পারেচার বা হাই টেম্পারেচার ইউজ করে এগুলোকে ফায়ার প্রুফ করতে হবে। সাম অফ দ্য ম্যাটেরিয়াল নাইদার ক্র্যাক নর লুজ সেভস। আচ্ছা, কিছু কিছু ম্যাটেরিয়াল এতটাই ভালো মানে ফায়ার প্রুফিং ম্যাটেরিয়াল যে আপনার হাই টেম্পারেচারেও এদের চেহারা সুরত মানে এদের শেপের কোনো ডিফরমেশন হয় না, এদের স্ট্রেংথ তেমন কোনো একটা আপনার মানে ডিক্রিজ হয় না বা কমে না। এরকম একটা ফায়ার প্রুফিং ম্যাটেরিয়াল হচ্ছে ক্লে ব্রিক। মানে আপনার যে ইট আছে বা কাদা দিয়ে বা মাটি দিয়ে যে ইটটা তৈরি করা হচ্ছে, এই ব্রিকের বা এই ইটের ফায়ার রেজিস্ট্যান্স এত ভালো যে আপনি আপনি কখনো ইট পোড়ায় দেখছেন যে ইটের কি শেপের কোনো পরিবর্তন হয়? একটা ইটকে যদি আপনি চুলার মধ্যে ফালান, আচ্ছা অনেকেই তো পরিবর্তন হয় স্যার। বারবিকিউ তো করছেন, অনেকে বারবিকিউ করছেন না?
জি জি বারবিকিউ স্যার চুলার করছি স্যার। মধ্যে চুলার মধ্যে যে ইটটা ব্যবহার করেন চুলা জ্বালাইতে, আপনি মনে করেন আধা ঘন্টা বা 1 ঘন্টা ধরে চুলাটা জ্বালাইছেন, স্যার ইটের কি অনেক টাইম লাগে স্যার। ইটের কি আরে আমি তো বারবিকিউর কথা বলতেছি না রে বাবা, বারবিকিউ আপনারা আমার থেকে ভালো বানাইতে পারেন। আমি জিজ্ঞেস না স্যার করতেছি, এই তো চুলা জ্বালানোর ওইটাই। আমি বলতেছি বারবিকিউর চুলায় যে ইটটা আপনি ব্যবহার করতেছেন, জি জি। বারবিকিউ শেষ হয়ে যাওয়ার পরে যখন চুলাটা নিভায় ফেলেন, ইটটার কি শেপের কোনো পরিবর্তন হয়? না না জি না স্যার। ইটটা বাড়ি দিলে কি ইটটা সঙ্গে সঙ্গে ভাঙা যায়? না না। স্যার। হয়তো ইটটা একটু কালো হয়ে যায়, ইটটার কালার জি চেঞ্জ হয়, স্যার। তাই তো? কিন্তু ইটটার জি স্যার। শেপেরও কোনো চেঞ্জ হয় না, ইটটার স্ট্রেংথেরও কোনো চেঞ্জ হয় না। জি স্যার। তার মানে অনেক লম্বা সময় ধরে এটা কিন্তু ফায়ারের মধ্যে এক্সপোজড অবস্থায় আছে, কিন্তু তারপরও তার কিন্তু শেপেরও কোনো পরিবর্তন হয় নাই, তার স্ট্রেংথেরও কোনো পরিবর্তন হয় নাই। ব্যাপারটা ধরতে পারছেন তাইলে? আচ্ছা, এবার দেখেন যে রিফ্রেক্টরিনেস কি জিনিস। রিফ্রেক্টরিনেস হচ্ছে ডিনোটস দ্য অ্যাবিলিটি অফ এ ম্যাটেরিয়াল টু উইথস্ট্যান্ড প্রলং অ্যাকশন অফ হাই টেম্পারেচার। মানে একটু আগে যেটা বলতেছিলাম যে ফায়ার রেজিস্ট্যান্স, এটা হচ্ছে শুধু হাই টেম্পারেচার রেজিস্ট করার ক্ষমতা, আর রিফ্রেক্টরিনেস হচ্ছে অনেক লম্বা সময় ধরে হাই টেম্পারেচার সহ্য করার যে ক্ষমতা, উইদাউট মেল্টিং অর লুজিং শেপ। মানে কোন একটা অবজেক্ট গলেও যাবে না, সে তার মানে চেহারা স্রোত বা শেপেরও কোনো পরিবর্তন হবে না, এবং সে একটা লম্বা সময় ধরে অনেক বেশি উচ্চ তাপমাত্রা সহ্য করতে পারবে। এই ধরনের ধর্মকে, বস্তুর এই ধরনের ধর্মকে বলে হচ্ছে রিফ্রেক্টরিনেস। ম্যাটেরিয়াল রেজিস্টিং প্রলং টেম্পারেচার অফ 1580 ডিগ্রি সেলসিয়াস অর মোর আর নোন এজ রিফ্রেক্টরি। মানে যেই ম্যাটেরিয়াল গুলা অনেক লম্বা সময় ধরে 1580 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বা তার চাইতে বেশি তাপমাত্রা সহ্য করতে পারে, এই ধরনের ম্যাটেরিয়াল গুলাকে বলা হয় কি? রিফ্রেক্টরি ম্যাটেরিয়াল বলা হয়। মনে থাকবে? তাহলে কি স্যার এই যে রিফ্র্যাক্টরিনেস আর ফায়ার রেজিস্ট্যান্স এই দুইটার মধ্যে মানে মূলত কোনো পার্থক্য কি আছে স্যার? মূল কারণ পার্থক্যটা দোনোটাই তো হচ্ছে যে ফায়ার রেজিস্ট্যান্স ম্যাটেরিয়ালের ক্ষেত্রে অনেক লম্বা সময় ধরে তাপমাত্রা সহ্য করার দরকার নাই, এটা অল্প একটু মনে করেন সহ্য করতে জি পারলেই হইলো, 5 মিনিট 10 মিনিট। বাট জি রিফ্রেক্টরিনেস এর ক্ষেত্রে ব্যাপারটা হচ্ছে যে সে হাই টেম্পারেচার সহ্য করবে, এবং সেটা অল্প সময় না, সেটা অনেক বড় সময় ধরে সহ্য করবে, লম্বা সময় ধরে সহ্য করবে। আচ্ছা ঠিক আছে, এটাই বুঝছি হচ্ছে বুঝছি স্যার। ফায়ার রেজিস্ট্যান্স আর রিফ্রেক্টরিনেস এর মধ্যে পার্থক্য। জি হাই মেল্টিং ম্যাটেরিয়াল ক্যান উইথস্ট্যান্ড টেম্পারেচার ফ্রম 1350 থেকে একটু দাঁড়ান 1580 ডিগ্রি সেলসিয়াস, where low melting material withstand temperature below 1350 ডিগ্রি সেলসিয়াস। মানে যেই ম্যাটেরিয়াল গুলার গলনাঙ্ক, এই গলনাঙ্ক কথাটা ছোটবেলায় শুনছেন না? জি স্যার। স্ফুটনাঙ্ক, স্ফুটনাঙ্ক, গলনাঙ্ক। স্ফুটনাঙ্ক মানে কি? যে টেম্পারেচার হচ্ছে কোনো ম্যাটেরিয়াল বয়েল মানে স্যার বয়েলিং যে পয়েন্ট টেম্পারেচারে একটা লিকুইড মানে ফুটতে শুরু করে করতে শুরু করে, আর গলনাঙ্ক এটা হচ্ছে যেই টেম্পারেচারে কোন একটা কঠিন পদার্থ গলে যায়, তাই তো? একটা কঠিন পদার্থ গলে যায়। জি এখানে হচ্ছে দেখেন, জি স্যার। আপনার যে ম্যাটেরিয়াল গুলোর হচ্ছে গলনাঙ্ক অনেক বেশি, মানে হচ্ছে 1350 থেকে 1580 ডিগ্রি সেলসিয়াস, এগুলাকে বলা হচ্ছে আপনার হাই মেল্টিং ম্যাটেরিয়াল, মানে এগুলা রিফ্রেক্টরিনেস অনেক বেশি। আর যে ম্যাটেরিয়াল গুলার গলনাঙ্ক 1380 ডিগ্রি থেকে কম, ঠিক আছে, সরি 1350 থেকে কম, এগুলোকে বলা হচ্ছে লো মেল্টিং ম্যাটেরিয়াল, মানে অল্প তাপেই বা অল্প টেম্পারেচারে এগুলা গলে যাবে। ঠিক আছে, তো এগুলা জাস্ট কিছু স্ট্যান্ডার্ড বা কিছু আপনার স্কেল বা কিছু ভ্যালু বলা আছে যে কোনগুলাকে আপনি হাই রিফ্লেক্টরি ম্যাটেরিয়াল বলতে পারবেন, কোনগুলাকে আপনি লো রিফ্লেক্টরি ম্যাটেরিয়াল বলবেন। ঠিক আছে, আচ্ছা রিফ্লেক্টরিনেস কি জিনিস বুঝলাম। এবার দেখেন কেমিক্যাল রেজিস্ট্যান্স। কেমিক্যাল রেজিস্ট্যান্স হচ্ছে ইজ দ্য অ্যাবিলিটি অফ এ ম্যাটেরিয়াল টু উইথস্ট্যান্ড দ্য অ্যাকশন অফ অ্যাসিড, অ্যালকালি, সি ওয়াটার এন্ড গ্যাসেস। ঠিক আছে, মানে হচ্ছে অম্ল বা ক্ষার বা সমুদ্রের পানি বা বিভিন্ন রকম গ্যাসের যে ইফেক্ট, এগুলা যদি কোনো একটা ম্যাটেরিয়াল প্রতিহত করতে পারে, তাইলে আমরা বলবো যে ওই ম্যাটেরিয়ালটার কেমিক্যাল রেজিস্ট্যান্স ভালো, বা কেমিক্যালি রেজিস্টিভিটি ওই ম্যাটেরিয়ালটার কি ভালো। ঠিক আছে, বুঝতে পারছেন আমার কথা কি বোঝা গেছে? জি স্যার। ন্যাচারাল স্টোন ম্যাটেরিয়াল মানে বিভিন্ন রকমের যে প্রাকৃতিক যে পাথরগুলা প্রকৃতিতে পাওয়া যায়, চুনা পাথর, লাইমস্টোন, তারপর হচ্ছে মার্বেল, ডলোমাইট, এই পাথরগুলা হচ্ছে আপনার খুব দুর্বল অ্যাসিড, মানে কোন দুর্বল কেমিক্যালের সংস্পর্শে আসলেই এগুলো নষ্ট হয়ে যায়। ঠিক আছে, যেগুলো হচ্ছে প্রাকৃতিক স্টোন বা ন্যাচারাল যে পাথরগুলো আছে, মানে চুনা পাথর, মার্বেল, ডলোমাইট, এগুলো কি বললাম, এগুলো হচ্ছে দুর্বল অ্যাসিড, মানে উইক অ্যাসিডের সংস্পর্শে আসলে এগুলো নষ্ট হয়ে যায়।
উড হ্যাজ লো রেজিস্ট্যান্স টু অ্যাসিড এন্ড অ্যালকালি। কাঠের কিন্তু আপনার অম্ল বা ক্ষারের এগেইনস্টে যে মানে প্রতিহত করার ক্ষমতা অম্ল বা ক্ষারকে, কাঠের হচ্ছে এই ক্ষমতাটা খুব কম। মানে আপনি যদি কাঠের মধ্যে একটু অ্যাসিড ফালান বা একটু ক্ষার ফালান, কাঠটা কি নষ্ট হয়ে যাবে না? হবে, অবশ্যই হবে। জি স্যার, অবশ্যই। তারপর দেখেন যে বিটুমিন ডিসইন্টিগ্রেটস আন্ডার দ্য অ্যাকশন অফ অ্যালকালি লিকুইড। অ্যালকালি কথাটার মানে কি? মানে স্যার ক্ষার জাতীয় যে এই সকল পদার্থগুলা। অ্যালকালাইন মানে হচ্ছে অম্ল, অম্ল। আর বেসিক মানে হচ্ছে ক্ষার, জি অম্ল অথবা অ্যাসিড, অ্যালকালাইন। ঠিক আছে? জি, জি, জি। তো আপনার এই যে আপনি যদি বিটুমিনের মধ্যে মানে অম্ল বা অ্যাসিড যোগ করেন, দেখবেন যে বিটুমিনটা হচ্ছে ডিসইন্টিগ্রেট। মানে বিটুমিন দেখতে কিরকম হয়? আঠালো হয় না বিটুমিন? কালো রঙের বিটুমিন দেখতে কিরকম হয়? কেউ কোনো কথা বলে না। কালো বিটুমিন, রঙের হয়। স্যার আরে কালো বাবা, রঙের। আলকাতরা দেখেন নাই? আলকাতরা, দেখছি স্যার। জি স্যার স্যার। যেটা ঢালাইয়ের কাজ করে। আলকাতরা দেখতে কিরকম হয়? রোটেট যেটা কালো। ইয়ে করার। এবং কালো, আঠালো। এটার ভিসকোসিটি অনেক বেশি না? জি স্যার। ভিসকোসিটির বাংলা কি? স্যার ঘনত্ব। আরে সান্দ্রতা। ওই। সান্দ্রতা কি জিনিস? গ্লেজ। কোন একটা বস্তুর কোন একটা সারফেসের সাথে বা নিজেদের মধ্যে যে অ্যাট্রাকশন, যেটার কারণে তারা একজনের সাথে আরেকজন একদম মানে কি বলবো অ্যাটাচড সেটে। অবস্থায় থাকে, এটাকে বলা হচ্ছে ভিসকোসিটি। আপনি যদি আপনার হাতের মধ্যে পানি লাগান, আপনি যদি হাতটা এভাবে ধরেন, পানিটা কি টপ টপ করে পড়ে যাবে না? জি স্যার। কারণ কি? পানির ভিসকোসিটি অনেক কম। বাট আপনি যদি আপনার হাতের মধ্যে মধু লাগান, আপনি যদি হাতটা এভাবে সোজা করে ধরেন, মধুটা কি হাত থেকে সহজে গড়ায় পড়বে? না না, স্যার, কারণ একটু কি? টাইম মধুর লাগবে। ভিসকোসিটি অনেক বেশি। তো আলকাতরারও ভিসকোসিটি অনেক বেশি। কিন্তু প্রবলেম হচ্ছে যে আপনি যদি এই আলকাতরা বা বিটুমিনের সাথে যদি আপনি অ্যাসিড বা মানে এই অ্যালকালি অ্যাপ্লাই করেন, তখন এটা সান্দ্রতা নষ্ট হয়ে যায় বা ভিসকোসিটি নষ্ট হয়ে যায়। আলকাতরা তখন আর এরকম একটা আঠালো জিনিসের মতো একসাথে থাকতে পারে না, এরকম ডিসইন্টিগ্রেট মানে এরকম পার্ট পার্ট আলাদা আলাদা হয়ে যায় আলকাতরা। বুঝতে পারছেন? ডিসইন্টিগ্রেশন মানে কি? পার্ট পার্ট আলাদা হয়ে যাওয়া। বোঝা গেছে? জি স্যার। আচ্ছা, এরপর দেখেন ডিউরেবিলিটি। Durability is the ability of a material to resist the combined effect of atmospheric and other factor. মানে কোন একটা ম্যাটেরিয়াল কতটা ডিউরেবল বা কতটা স্থায়ী, এইটা হচ্ছে ওই ম্যাটেরিয়ালটা কতটা ভালোভাবে আবহাওয়াগত যে ইফেক্ট গুলো আছে, অ্যাটমসফিয়ারিক মানে ইফেক্ট বা অ্যাটমসফিয়ার বা পরিবেশের কারণে যে আপনার ইফেক্ট গুলো আসতেছে, এই ইফেক্ট গুলা প্লাস নানা রকম যে অন্যান্য ইফেক্ট গুলো আছে, ভূমিকম্প, বাতাস, রোদ, বৃষ্টি, তো মানে অ্যাটমসফিয়ারিক ইফেক্ট, রোদ বৃষ্টি। বাট মনে করেন ভূমিকম্প, বাতাস, তারপর মনে করেন যে আর কি হইতে পারে, অ্যাসিড, অ্যালকালি, মানে কেমিক্যাল, যে বিভিন্ন রকমের যে কেমিক্যাল গুলো আছে, সব ধরনের জিনিসকে কতটা ভালো মতো সে প্রতিহত করতে পারে বা সব ধরনের ইফেক্টের এগেইনস্টে সে নিজেকে কতটা প্রোটেক্ট করতে পারে, এই জিনিসটাকে কোন একটা ম্যাটেরিয়ালের কি বলে? ডিউরেবিলিটি বলে। তার মানে কোন একটা ম্যাটেরিয়াল বেশি ডিউরেবল নাকি কম ডিউরেবল, এটা বোঝার জন্য বা এটা বলতে হলে আপনাকে বলতে হবে যে যেই ম্যাটেরিয়াল গুলো হচ্ছে not only atmospheric effect but also any kind of effect can withstand very effectively, that kind of material we can call as a durable material. কথা কি বোঝা গেছে? জি স্যার। আচ্ছা, তাহলে ডিউরেবিলিটি কি জিনিস আমরা বুঝলাম। এখন হচ্ছে দেখেন যে ফিজিক্যাল প্রপার্টি দেখা শেষ, আমরা ম্যাটেরিয়ালের কি কি ফিজিক্যাল প্রপার্টি দেখছি বলেন তো? একদম প্রথম থেকে বলতে পারবেন? কি কি স্যার দেখছি? আচ্ছা, আমরা কি এগুলো সবগুলো মুখস্থ করব? বুঝে বুঝে মুখস্থ করবেন। না স্যার, মানে কি এগুলো মানে পরীক্ষায় কি এমনি আসে? হ্যাঁ, আচ্ছা, সব ডেফিনেশন টাইপের আসে। ডেফিনেশন হিসেবে পরীক্ষাতে আসতে পারে, ও আবার নাও আসতে পারে, আবার আসতেও পারে। সেটা কি হলো আবার? পরীক্ষাতে আসবে নাকি আসবে না ওইটা আমার চিন্তা,
আপনাদের চিন্তা হচ্ছে সবকিছু জানা বুঝা পড়া, ঠিক স্যার আছে? আসলে কি মানে বরাবর লেগে লাগবে? বরাবর লেখা লাগবে না, বাট ভুল লেখা যাবে না। কোনো কিছুই হুবহু লেখার দরকার নেই, কিন্তু ভুল লিখতে পারবে না। আমি বলতেছি না যে একদম ঠাটায় মুখস্থ করে হুবহু লিখতে হবে, জিনিসটা বুঝে নিজের ভাষায় লিখেন, বাট জিনিসটা যেন শুদ্ধ হয়, ঠিক আছে? আচ্ছা, আমরা এখন কিছু মেকানিক্যাল প্রপার্টি দেখবো, ইম্পর্টেন্ট মেকানিক্যাল প্রপার্টি, ঠিক আছে? প্রথমেই দেখেন যে আমরা কি কি মেকানিক্যাল মানে প্রপার্টি আছে, বা একটা ম্যাটেরিয়ালের কি কি, বা একটা অ্যাগ্রিগেটের কি কি ইম্পর্টেন্ট মেকানিক্যাল প্রপার্টি। স্ট্রেংথ, প্রথমটা কি? প্রথম মেকানিক্যাল প্রপার্টিটা কি? স্ট্রেংথ স্যার। স্ট্রেংথ হচ্ছে আপনার বিভিন্ন রকম হইতে পারে। কি কি হইতে পারে? কম্প্রেসিভ স্ট্রেংথ, টেনসাইল স্ট্রেংথ, বেন্ডিং স্ট্রেংথ, ইম্প্যাক্ট। আচ্ছা, এরপরে এই চারটা হচ্ছে বিভিন্ন রকমের স্ট্রেংথ। তারপর হার্ডনেস, এগুলো স্ট্রেংথ না। প্লাস্টিসিটি, ইলাস্টিসিটি, এগুলো অন্য জিনিস। অ্যাব্রেশন, এগুলো অন্য জিনিস। এখন দেখেন যে প্রথমে স্ট্রেংথ কি। স্ট্রেংথ হচ্ছে ইজ দ্য অ্যাবিলিটি of the material to resist failure under the action of stresses caused by loads. কোন একটা বস্তুর উপর আপনি যদি ওজন বা বল প্রয়োগ করেন, তাহলে বস্তুটার উপর যে স্ট্রেস ডেভেলপ করবে, ওই স্ট্রেসের কারণে বস্তুটা মানে ফেইল যেন না করে, মানে কতটা স্ট্রেস সে নিতে পারে উইদাউট ফেলিয়ার, মানে ফেইল করার আগ পর্যন্ত, ফেইল করার আগ পর্যন্ত মানে আগে পর্যন্ত সে কতটা স্ট্রেস নিতে পারতেছে, স্ট্রেস নেয়ার যে ক্ষমতা বা অ্যাবিলিটি, এই ক্ষমতাটাকে বলে হচ্ছে কি ওই ম্যাটেরিয়ালটার স্ট্রেংথ। কথাটা কি বোঝা গেছে? কথাটা কি বুঝছেন? জি স্যার। আচ্ছা, স্ট্রেংথ জি কি স্যার, বললাম? বুঝতে পারছি। স্ট্রেংথ হচ্ছে 4 রকমের। কি কি? কম্প্রেসিভ স্ট্রেংথ, টেনসাইল স্ট্রেংথ, বেন্ডিং স্ট্রেংথ, টেনসাইল ইম্প্যাক্ট স্ট্রেংথ, বেন্ডিং। মনে রাখবেন যে কম্প্রেশন মানে হচ্ছে কোনো কিছুকে ভর্তা বানানো, কি করা? কম্প্রেশন মানে কি, বা কম্প্রেসিভ স্ট্রেংথ মানে কি? মানে স্যার কোনো কিছু কোনো বস্তুকে চাপ দেওয়া স্যার। কোনো কিছুকে চাপ দেয়, এক্স্যাক্টলি, এটার মানে হচ্ছে কম্প্রেশন। আর টেনসাইল মানে হচ্ছে টাইনা ছিঁড়া ফেলা, টান টান করা। জি স্যার। ঠিক আছে? জি স্যার। তার মানে হচ্ছে আপনার কাছে মনে করেন এরকম একটা বক্স আছে, আপনি বক্সটার উপরে দাঁড়াইলেন, আপনি বক্সটার উপরে কি অ্যাপ্লাই করতেছেন? কম্প্রেশন অ্যাপ্লাই করতেছেন না? জি স্যার। এই কম্প্রেশন অ্যাপ্লাই করার পরে যতটুকু কম্প্রেশন সে নিতে পারবে, আপনি মনে করেন আপনার ওজন হচ্ছে মনে করেন 400 কেজি, ঠিক আছে? তো বক্সটা মনে করেন 400 কেজি ওজন নিতে পারতেছে। আপনি কি করলেন? এবার স্যুট টাই পরে দাঁড়াইলেন। ওই স্যুট টাই পরার কারণে আপনার ওজন একটু বাইরে গেছে না? জি স্যার। দেখা গেল যে 400 কেজি মানে 400 কেজি ওজনে এই বক্সটার কিছুই হয় নাই, কিন্তু যখনই আপনি স্যুট টাই পরে নিজের ওজন 410 কেজি বানায় ফেলছেন, এই বক্সটা ভেঙে গেছে। তার মানে এই বক্সটার কম্প্রেসিভ স্ট্রেংথ কত? 410 কেজি, যতটুক সে নিতে পারতেছে ভাঙার আগ পর্যন্ত, ঠিক আছে? বোঝা তো গেছে? স্যার ভাঙার আগ পর্যন্ত হলে তো স্যার 400 410 হওয়ার কেজিতে কথা সে না। ভাঙছে, তার মানে 409 কেজি আপনি বলতে চাচ্ছেন, তাই তো? জি স্যার। না স্যার, বরাবর 400 কেজি। যেটা কারণ আমি স্যার যখন 10 ভাঙবো কেজি তারে ওজন কম বাড়াইলাম হয়েছে। তখন আপনি তো তো এটা 10 ভেঙে কেজি গেছে। ওজন একবারে দিবেন না, আপনি গ্র্যাজুয়ালি বাড়াবেন। জি স্যার। প্রথমে 401 কেজি, প্রথমে আপনি টাই পরবেন, তারপর 402 কেজি আপনি হচ্ছে স্যুটের মানে ভিতরে যেটা পরে কি জানি একটা পরে কোটির মতো এটা পরবেন, তারপর 405 কেজি আপনি ব্লেজারটা পরবেন। এভাবে করে করে আস্তে আস্তে আপনি আপনার ওজন বাড়াবেন, ঠিক আছে? মানে এইভাবে করে গ্র্যাজুয়ালি ওজন বাড়ায় দেখা হয় যে কত ওজনে এটা আসলে ভাঙতেছে, ঠিক আছে? জি স্যার। আচ্ছা, তাহলে কম্প্রেসিভ স্ট্রেংথ কি জিনিস বুঝছেন? বুঝছেন তো? স্যার স্যার এটা কি ফাইলিং এর সময় যেটা করা হয় সেটাই? পাইলিং এর সময় লোড সরি টেস্ট ফাইলিং করে, না স্যার, ওই সয়েল টেস্ট। সয়েল টেস্টের সময় কম্প্রেসিভ স্ট্রেংথ টেস্ট করে না। সয়েল তো টেস্ট যে বস্তা কতগুলো দিয়ে মাটেরিয়া চেক করেন। ওইটা হচ্ছে পাইল লোড টেস্ট, ঠিক আছে? তাহলে স্যার কোন সময় করে আচ্ছা আচ্ছা, এই ফাইল জিনিসটা টেস্ট। স্যার? বলতেছি পাইলিং এর সময় কি করে? ফাইল লোড টেস্ট। পাইল লোড টেস্ট করে। তার মানে হচ্ছে আপনার একটা জায়গায় যে মাটি আছে, ওই মাটির উপরে এরকম বস্তা চাপায়, একসাথে দেখবেন অনেক বস্তা চাপায়, দেখে যে আসলে ওই মাটিটা কি পরিমাণ লোড নিতে পারতেছে, ঠিক আছে?
ওই মাটিটা মানে একটা নির্দিষ্ট পরিমাণ ওজন, মনে করেন যে আমি একটা বিল্ডিং তৈরি করব মাটিটার উপরে, আমি জানি যে বিল্ডিংটা তৈরি করলে আপনার 1000 টন লোড আসবে। কথা কি বোঝা গেছে? কথা কি বুঝতেছেন? জি স্যার। বিল্ডিংটা আমরা স্যার বস্তা দিয়ে স্যার আগে চেষ্টা করবো যে মাটিটার মধ্যে কতটুকু স্যার লোড নিতে পারে স্যার। আমি এই তো হচ্ছে স্যার। আমি জানি যে ওইখানে আমি যদি একটা 10 তলা বিল্ডিং করি, বিল্ডিংটা কতটুকু লোড দিবে মনে করেন, আমি কিন্তু জানি না কতটুকু দিবে, এটা হিসাব করে দেখা লাগবে। মনে করেন 1000 টন লোড দিবে বা 10,000 টন লোড দিবে, ঠিক আছে? তো যেটা করা হয়, আমি তো বিল্ডিং এখনো বানাইনি, আমি কি বিল্ডিং বানাইছি? না স্যার। বিল্ডিংটাকে রিপ্লেস করে মানে রেপ্লিকা, মানে বিল্ডিংটার যে যদিও আমি যেহেতু আমি বানাই নাই, কিন্তু বিল্ডিং এর মতো কিছু একটা আমাকে দিতে হবে। আমি কি করব, এই 10,000 টন লোড হচ্ছে কি বালির বস্তা দিয়ে দেয়া হয়। তো বালির বস্তা একটার উপর একটা দিয়ে 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 এই 10,000 টন লোড দিয়ে দেখা হয় যে এই মাটিটা আসলে কত টন লোডে ফেল করতেছে। তো দেখা গেল যে মাটি আপনার 8,000 টন লোড নিতে পারছে, আর বাকি 2,000 টন লোড সে নিতে পারে নাই। এই বাকি 2,000 টন লোড নেয়ার জন্য মাটির মধ্যে পাইলিং করা হয় এবং এই পাইলটাকে এমন ভাবে ডিজাইন করা হয় সে যেন ওই যেই 2,000 টন লোড মাটি নিতে পারে নাই, পাইল যেন 2,000 টন লোড নিতে পারে। তাহলে মাটি আর পাইল দুইটা মিলায় 10,000 টন লোড নিতে পারলো না? জি স্যার। আচ্ছা যাই হোক, এগুলো নিয়ে আচ্ছা কম্প্রেসিভ স্ট্রেংথ টেস্ট কখন করে? আমরা যখন সিলিন্ডার মানে আমরা যখন বিম বা কলাম ঢালাই দেই, আমরা জানি যে একটা বিমের বা একটা কলামের মধ্যে যে কনক্রিটটা আছে, কনক্রিটটার হচ্ছে 4000 পিএসআই মানে 4000 পাউন্ড পার ইঞ্চি স্কয়ার লোড নেওয়া লাগবে। পাউন্ড পার ইঞ্চি স্কয়ার, এটাকে বলে হচ্ছে কি পিএসআই বলে সংক্ষেপে, ঠিক আছে? তো এখন মানে এই যেই কনক্রিটটা দিয়ে আপনি বিম বা কলামটা বানাইছেন সেটা আসলেই 4000 পিএসআই লোড নিতে পারবে নাকি পারবে না, এটা বুঝবেন কেমনে? এটা বোঝার জন্য হচ্ছে যেই কনক্রিটটা দিয়ে ঢালাই দেওয়া হয়, ওই ঢালাইয়ের কনক্রিটটা হচ্ছে ল্যাবরেটরিতে এনে সিলিন্ডার বানায়, ঠিক আছে? কি বানায়? স্যার সিলিন্ডার। আপনারা কি ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালস ল্যাব শুরু করছেন না এখনো শুরু করেন নাই? করে নাই এখনো স্যার, শুরু করিনি স্যার। এটা কি আপনাদের এই সেমিস্টারে না পরের সেমিস্টারে? এই সেমিস্টারে। তো ওই ল্যাবে দেখবেন যে সিলিন্ডার কেমনে বানায়, কেমনে ভাঙে, এরকম সিলিন্ডার বানায়, ঠিক আছে? সিলিন্ডারটা সাইজ হচ্ছে 4 ইঞ্চি বাই 8 ইঞ্চি, ডায়ামিটার 4 ইঞ্চি, আর হাইট কত ইঞ্চি? সেটা কি সলিড? ল্যাবে মোল্ড আছে, মোল্ড ছাঁচ। আচ্ছা এই ছাঁচের মধ্যে আপনি মানে সাইডে যে কনক্রিটটা দিয়ে ঢালাই দিচ্ছেন, ওই কনক্রিটটা আপনি এর মধ্যে ভরবেন, ভরে 24 ঘন্টা রাখবেন, তারপর এই ছাঁচ থেকে বাইর করে ফেলবেন। তাহলে আপনি এরকম একটা সিলিন্ডার শেপের কনক্রিটের ব্লক পাবেন না? অবশ্যই। এরপর কম্প্রেশন টেস্ট মেশিন নামে আমাদের ল্যাবে একটা মেশিন আছে, ওটার মধ্যে ঢুকাই দিয়ে এই উপর আর নিচে হচ্ছে গিয়া চাপ দেয়, চাপ দিয়ে দেখে যে কত চাপে এটা ভাঙতেছে। ও বুঝতেছেন? আচ্ছা, এটাকে হচ্ছে গিয়ে তাহলে কম্প্রেসিভ স্ট্রেংথ বলে। এবার আপনি মনে করেন একটা দড়ি দিয়ে একটা বক্সকে এভাবে ঝুলাই দিচ্ছেন, তাহলে এই দড়িটা বক্সের এই জায়গাটাতে কি কি অ্যাপ্লাই করতেছে বা কি আনতেছে? টেনশন না? টেনশন। আপনি মনে করেন একটা গাছের সাথে লটকাই গেছেন, মানে ঝুলতেছেন বান্দরের মতো। প্রণাম শুনতেছেন? জি স্যার শুনতেছি। মনে করেন প্রণাম হচ্ছে একটা গাছ থেকে ঝুলতেছে, প্রথমে মনে করেন একটা গাছ আঁকলাম, মনে করেন প্রণাম হচ্ছে গাছের এই শাখার উপর দাঁড়ায় আছে, ঠিক আছে? তাহলে প্রণাম এই গাছের শাখার মধ্যে কি অ্যাপ্লাই করতেছে, টেনশন না কম্প্রেশন? কম্প্রেসার টেনশন স্যার। কম্প্রেশন। প্রণাম যদি Compression, গাছের শাখার উপর compression. দাঁড়ায় থাকে তাহলে কি অ্যাপ্লাই ও করতেছে? দাঁড়ায় থাকলে কম্প্রেসার। এবার প্রণমের মন চাইছে ও বান্দরের মতো ঝুলবে, ও হচ্ছে গাছ থেকে টেনশন। এই যে তখন টেনশন ঝুলে থাকলে মনে করেন এটা হচ্ছে প্রণাম গাছ থেকে এমনি ঝুলতেছে বান্দরের মতো, ঠিক আছে? তাহলে এখন ওর হাতের মধ্যে মানে হাতের এই জয়েন্ট গুলাতে কি আসতেছে, টেনশন না কম্প্রেশন? টেনশন। টেনশন। টান আসতেছে না? টান
টান টান। জি স্যার, টান টান অবস্থা। তাহলে টেনসাইল স্ট্রেংথ মানে যতক্ষণ ওর হাতটা মানে কোনো ক্ষতি ছাড়া এই টানটা সহ্য করতে পারবে, যেই পরিমাণ টান সহ্য করতে পারবে। মনে করেন ওকে নিচ থেকে হচ্ছে আশরাফুল, মেহেদি সবাই টানতেছে, অনেক জোরে জোরে টানতেছে, ওর হাতটা তাও আল্লাহর রহমতে ভালো আছে, মানে যতক্ষণ পর্যন্ত ওর হাতটা যেই পরিমাণ টান সহ্য করতে পারবে কোনো ক্ষতি ছাড়া, ওইটাকে বলা হচ্ছে কি ওর টেনসাইল স্ট্রেংথ। ঠিক আছে, জি স্যার। বুঝতে পারছেন? জি জি স্যার। এবার দেখেন আরেকটা জিনিস কি ছিল না, বেন্ডিং ছিল না, বেন্ডিং। জি স্যার, জি, বেন্ডিং। আপনার কাছে একটা কলম আছে, নাম্বারে ব্যান্ডিং স্যার। ছোটবেলায় যে কলম গুলা মানে মেটাডোর গ্রিপার সবাই ইউজ করছেন না, কলম ইউজ করছেন, জি স্যার। জি স্যার। রাবারের যে জি, কলম স্যার। গুলা, এই কলম গুলো দেখবেন মানে ছোটবেলায় হচ্ছে মানে দুষ্টামি করতে করতে আমরা কি করতাম, বাঁকায় ফেলতাম। এরকম বাঁকায় ফেলতাম না? জি। বাঁকায় ফেলার পরে যখন ছেড়ে দিতাম কলমটা কি আবার সোজা হয়ে যাইতো না? এরকম বাঁকাইতে বাঁকাইতে বন্ধুর গায়ে মারতাম। এরকম বাঁকাইতে ও বাঁকায় মানে মানুষের গায়ের মধ্যে মারতেন, তাই না? মানে একটা মাথা ধরে টান দিয়ে ঠাস করে ছাড়া দিতেন, তাই তো? স্যার রাবারের মতন না। রাবারের মতো, হ্যাঁ। তো এরকম মানে হ্যাঁ। দুই মাথা ধরে বাঁকাইলে এটাকে বেন্ডিং বলে। তো এরকম বাঁকাইতে বাঁকাইতে কতটুকু পর্যন্ত বাঁকানো যাবে এটা ভাঙবে না, ঠিক আছে? মানে কতটুকু লোড দিলে সে হচ্ছে বাঁকবে কিন্তু ভাঙবে না, সে তো ভাঙবে বাট একটা সময় গিয়ে সে অবশ্যই ভাঙবে, কিন্তু ভাঙার আগ পর্যন্ত সে এই যে বাঁকাইতে তো আমাকে দুই মাথায় বল প্রয়োগ করতে হচ্ছে, বেন্ডিং ফোর্স অ্যাপ্লাই করা লাগতেছে, সে কতটুকু বেন্ডিং ফোর্স বা বেন্ডিং লোড নিতে পারতেছে এটাকেই তার বেন্ডিং স্ট্রেংথ বলে। বুঝতে পারছেন? বোঝা গেছে? জি স্যার। আচ্ছা, এইবার দেখেন যে ইম্প্যাক্ট স্ট্রেংথ কাকে বলে। ইম্প্যাক্ট হচ্ছে কি হঠাৎ করে যদি কোনো একটা লোড আমি অ্যাপ্লাই করি, মনে করেন আমি বা মনে করেন যে প্রণব হচ্ছে কারে ঘুষি মারছে, প্রণব হচ্ছে বলেন, মনে করেন প্রণব নিজেরাই ঘুষি মারলো, নিজের গালের মধ্যে একটা ঘুষি মারলো, আশরাফুল রে। প্রণব হচ্ছে ওর গালের মধ্যে ঘুষি মারছে, ঠিক আছে? এটা কি লোড? এটা হচ্ছে ইম্প্যাক্ট লোড বা সাডেন লোড, যেটা হঠাৎ করে আসে। কথা কি বোঝা গেছে? তার মানে কোনো বস্তু আমরা হাতুড়ি দিয়ে লোহার মধ্যে বাড়ি দেই না, দেই নাকি দেই না, কোনটা? দেই তো স্যার। আমরা হাতুড়ি দিয়ে লোহার দেই মধ্যে স্যার। বাড়ি দেই, এই যে হাতুড়ি দিয়ে লোহার মধ্যে যে বাড়ি দিচ্ছি এটাকে ইম্প্যাক্ট লোড বলে, ঠিক আছে? যে লোডটা হঠাৎ করে আসে এবং সঙ্গে সঙ্গে আবার কি রিমুভ করে ফেলতেছি আমরা। মনে রাখবেন যে কনক্রিট বা কাঠ, উড, এগুলোর হচ্ছে আপনার কম্প্রেসিভ স্ট্রেংথ নেওয়ার ক্ষমতা অনেক বেশি, আর রডের হচ্ছে কি টেনসাইল স্ট্রেংথ নেওয়ার ক্ষমতা বেশি। মনে থাকবে? থাকবে? জি স্যার, থাকবে স্যার, থাকবে। তাহলে কনক্রিট বেশি নিতে পারে কোনটা, টেনশন না কম্প্রেশন? কম্প্রেশন। মনে রাখবেন যে কনক্রিটের মানে টেনশন নেওয়ার ক্ষমতা রডের থেকে অনেক কম। একটা কনক্রিট যে পরিমাণ টেনশন নিতে পারে রড তার 10 গুণ বেশি টেনশন নিতে পারে। মনে থাকবে? কনক্রিট হচ্ছে টেনশনে ভালো, সরি কনক্রিট হচ্ছে কম্প্রেশনে ভালো, আর রড হচ্ছে কিসে ভালো? টেনশনে। টেনশনে ভালো। এবং মানে আপনার একটা কনক্রিট যেই পরিমাণ টেনশন নিতে পারে একটা রড তার কি মানে কয় গুণ বেশি টেনশন নিতে পারে বলেন তো? 10 গুণ। 10 গুণ বেশি টেনশন নিতে পারে, এটা মনে রাখেন। অলমোস্ট 10 গুণ, অলমোস্ট, মানে এক্স্যাক্টলি বলা যাবে না, একটু বেশি কম হইতে পারে, বাট অলমোস্ট 10 টাইমস ধরা হয় যে মানে আপনার রডের টেনশন টেকিং ক্যাপাসিটি অলমোস্ট 10 টাইমস হায়ার দ্যান দি কনক্রিট টেনশন টেকিং ক্যাপাসিটি, এটা ধরে নেওয়া হয়। আচ্ছা, এবার দেখেন যে হার্ডনেস হচ্ছে বস্তুর এমন একটা ধর্ম যে আপনি কোনো একটা বস্তুকে তার চাইতে শক্ত বস্তু দিয়ে যদি আঁচড় দেন বা গুতা মারেন তাহলে ওইটার মধ্যে কি একটা দাগ পড়ে না বা একটা গর্ত হয়ে যায়, ঠিক আছে? মানে স্ক্র্যাচ করলে এই স্ক্র্যাচ রেজিস্ট করার যে ক্ষমতা এইটাকে বলা হচ্ছে গিয়ে হার্ডনেস। মনে করেন আপনি নখ দিয়ে আপনার গায়ের মধ্যে একটা আঁচড় দিলেন, আপনার হাতের মধ্যে একটা এরকম আঁচড়ের দাগ পড়বে না? পড়বে নাকি পড়বে না?
করবে। জি স্যার মানে শীতকালে এটা বেশি হয়। শীতকালে হচ্ছে আমাদের মানে এরকম দেখবেন যে নখ দিয়ে দাগ দিলে হাতের মধ্যে এরকম দাগ পড়তেছে। তো এরকম হচ্ছে আপনি কোন একটা ম্যাটেরিয়াল মনে করেন যে আপনার কাছে একটা কি আছে, একটা ইট আছে, ইটের থেকে কি ডায়মন্ড মানে শক্ত না? বা হীরা কি সবচাইতে শক্ত কোনটা? মানে কোন ম্যাটেরিয়ালটা সবচাইতে হার্ড বলেন তো? হীরা। হীরা সবচাইতে শক্ত। দেখবেন সিনেমার মধ্যে অনেক সময় দেখায় যে নকল ক্লাস হীরা হচ্ছে করার জন্য সেজন্য হিরে হাতুড়ি দিয়ে বাড়ি মারলে কি হবে? আপনি যদি আসল হীরা পান, আপনি হাতুড়ি দিয়ে বাড়ি দিলে হাতুড়ি ভেঙে যাবে, হীরা ভাঙবে না। কিন্তু যদি নকল হীরা হয় তাহলে কি হবে? ভেঙে যাবে। ভেঙে যাবে। এরকম হচ্ছে আপনার মো স্কেল নামে, MOHS মো স্কেল নামে একটা স্কেল আছে, যেখানে হচ্ছে 10টা মিনারেল একটা লিস্ট করা আছে 1 2 3 4 5 করে। যেই মিনারেলটার হার্ডনেস হচ্ছে 1, ওইটা হচ্ছে আপনার নরম, যেটার 2 আরেকটু শক্ত, যেটার 3 আরেকটু শক্ত, যেটার 4 আরেকটু শক্ত, যেটার 5 আরেকটু শক্ত। তো আপনি যেটার হার্ডনেস 2 নাম্বার, ওইটা দিয়ে 1 নাম্বারকে দাগ দিলে কি 1 নাম্বারের মধ্যে দাগ পড়বে। যেটার হার্ডনেস 3 নাম্বার, ওইটা দিয়ে 2 নাম্বারকে দাগ দিলে দাগ পড়বে। যেটার হার্ডনেস 4 নাম্বার, ওইটা দিয়ে 3 নাম্বারকে দাগ দিলে দাগ পড়বে। এবং এটা করা হয় হচ্ছে আপনার, এটাকে বলে ইন্ডেন্টেশন বলে। দেখেন, ইন্ডেন্টেশন অফ স্টিল বল, মানে একটা যন্ত্র থাকে যেটাকে বলা হচ্ছে ব্রিনেল বা রকওয়েল হার্ডনেস অ্যাপারেটাস। ওই অ্যাপারেটাসটার মাথায় এরকম একটা স্টিলের বল লাগানো থাকে। আপনি কনক্রিট বা কোনো কিছু একটা ব্লক নিয়ে এই বলটা দিয়ে চাপ দিবেন জোরে। যদি দেখা যায় যে চাপ দেওয়ার পরে এই ব্লকটার মধ্যে হচ্ছে দাগ পড়তেছে বা কতটুকু দাগ পড়তেছে, এটার উপর ডিপেন্ড করে হচ্ছে বস্তুটার হার্ডনেস মেজার করা হয় বা পরিমাপ করা হয়। মনে থাকবে? জি স্যার। জি স্যার জি স্যার। স্যার একটা কথা ছিল, আপনি বলেন। অনুমতি দিলে বলতাম স্যার। বলেন বলেন। স্যার আজকে তো সকাল 9টা থেকে ক্লাস করতেছি স্যার, এখন 12টা 45 বাজে, মাথা পুরো হ্যাং হয়ে আছে স্যার। তো আজকে যদি আর না যাই তাহলে স্যার তাহলে জাস্ট 2টা পয়েন্ট বলে শেষ করে দেই, এই ইলাস্টিসিটি আর প্লাস্টিসিটি, এই 2টা। ঠিক আছে, আমি একদম, আপনারা এখানে পড়েন কি বলা আছে, আমি একদম সহজ ভাষায় বলতেছি। ইলাস্টিসিটি মানে হচ্ছে কোন একটা বস্তু, জি। ইলাস্টিক রাবার ব্যান্ডকে আপনি টানলে কি হয়? টানতে টানতে যতক্ষণ পা দিয়ে ছিঁড়ে এটা বাড়ে না? এটা তো বাড়ে, টানলে কি হয়? স্যার ভালো স্যার, যেমন রাবার স্যার, রাবার। আবার ছেড়ে দিলে কি হয়? স্যার আগের জায়গায় ফিরে আসে। একটা বস্তু যতক্ষণ এরকম টানলে মানে আপনার স্ট্রেচ হবে এবং ছেড়ে দিলে আগের অবস্থায় ফিরে আসবে, ওই লিমিটটাকে বলা হচ্ছে তার ইলাস্টিসিটি। মানে একটা সময় তো আপনি টানতে টানতে এটার আগের অবস্থায় ফিরবে না, এটা টাচ করে ছিঁড়ে যাবে, ছিঁড়ে যাবে না? আপনার যেই অবস্থা পর্যন্ত এটাকে টানলে, মানে মনে জি করেন আপনি স্যার। একটা বল প্রয়োগ করতেছেন এখানে, মানে 0.5 নিউটন বল প্রয়োগ করতেছেন, 0.6 নিউটন বল প্রয়োগ করলে এটা মানে হয়তো ছিঁড়ে যাবে। তো 0.5 নিউটন বল প্রয়োগ করলে এটা দুই দিকে বাড়তেছে, আবার বলটা সরাই নিলে বা ছেড়ে দিলে এটা আগের অবস্থায় ফিরে আসতেছে। তাহলে তার ইলাস্টিক লিমিট কত পর্যন্ত? 0.5 নিউটন পর্যন্ত। 5.5। মানে ইলাস্টিসিটি হচ্ছে কোন একটা বস্তুকে বল প্রয়োগ করলে তার ডিফরমেশন হবে এবং ওই বলটা অপসারণ করলে সে আবার আগের অবস্থায় ফিরে আসবে। বস্তুর এই ধর্মটাকে কি বলে? ইলাস্টিসিটি বলে। আর প্লাস্টিসিটি মানে হচ্ছে, ইলাস্টিসিটি বলে। আর প্লাস্টিসিটি মানে কি? প্লাস্টিসিটি মানে হচ্ছে কোন একটা বস্তুর উপর বল প্রয়োগ করলে বস্তুটার কি হবে? ডিফরমেশন হবে। কি হবে? জি স্যার, ফেটে যাবে, ফাটবে না, ডিফরমেশন হবে। সে ফেল করবে না, তার শেপ পরিবর্তন হবে কিন্তু সে নষ্ট হবে না। জি সে কি হবে? সে ডিফরমেশন হবে এবং এই ডিফরমেশনটা কি স্থায়ী হবে। আপনি যেই লোডটা দিয়ে ডিফরমেশন করলেন, লোডটা অপসারণ করা বা সরাই ফেলার পরে সে কিন্তু তার আগের অবস্থায় আর ফিরে আসতে পারবে না। এটাকে বলে কি? প্লাস্টিসিটি। বুঝতে পারছেন? প্লাস্টিসিটি। জি স্যার। তাহলে ইলাস্টিসিটি কি জিনিস? জি। ইলাস্টিসিটি হচ্ছে লোড অ্যাপ্লাই করার পরে ইলাস্টিসিটি হচ্ছে ডিফর্ম কোনো হবে, বস্তুকে কিন্তু লোডটা টান সরাই দিলে ফেললে এটা সে কি বাড়বে, হবে? সে আবার আগের অবস্থায় ফেরত চলে আসবে। আবার আগের জায়গায় চলে আসবে। আর প্লাস্টিসিটি হচ্ছে লোড অ্যাপ্লাই করলে সে ডিফর্ম হবে, কিন্তু লোডটা সরাই ফেললে ডিফর্ম সে হবে, আগের অবস্থায় আসবে না। সে হচ্ছে ওই তার আগের অবস্থায় আসবে না, নতুন অবস্থাটাই থাকবে, কিন্তু সে কিন্তু ফেল করে ডিফরমেশনেই নাই। থেকে যাবে। হ্যাঁ, জি কিন্তু সে কিন্তু ফেল করে না। নাই, সে ডিফর্ম হইছে, বাট সে কিন্তু ভাঙে নাই। বুঝতে পারছেন? জি স্যার। এটা হচ্ছে প্লাস্টিসিটি। স্যার উদাহরণস্বরূপ এটা কোনটা হবে স্যার? উদাহরণস্বরূপ হচ্ছে একটা ইলাস্টিক রাবার ব্যান্ড, আপনি টাইনা ছেড়া দেন, এটা আগের অবস্থায় ফেরত আসবে না। এটা হচ্ছে তার ইলাস্টিসিটি, এটা হচ্ছে তার কি?
ইলাস্টিসিটি। ইলাস্টিসিটি। এবার মনে করেন কাদামাটি, আপনি যদি কাদামাটি নিয়ে এরকম একটা মাটি একটা ইটের শেপ দেন, ইটের শেপ দিলে কি হবে? এই শেপটা কি মানে আপনি যদি মানে হাত দিয়ে মনে করেন চাপ দিয়ে এটাকে একটা ইটের শেপ দিলেন, আপনি আপনার হাত সরাই ফেললে কি এই ইটগুলা মানে ইটের শেপটা কি চেঞ্জ হয়ে আবার কাদামাটির শেপ হয়ে যাবে? হবে? হবে না। এটা হচ্ছে তার প্লাস্টিসিটি, মানে মাটির যে বুঝছি স্যার। প্লাস্টিসিটি তার কারণে ওই শেপটা রেজিস্ট করতেছে বা শেপটা রিটেইন করতেছে, শেপটা থাকতেছে। এবার বুঝতে পারছেন? জি স্যার। আমাদের তাহলে আজকে আর বেশি কিছু পড়াবো না, আমরা নেক্সট ক্লাসে তাহলে নতুন টপিক শুরু করব। জি স্যার। শেষ। ফিজিক্যাল প্রপার্টি আর মেকানিক্যাল প্রপার্টি গুলা ভালো মতো মানে ডেফিনিশন গুলা ভালো মতো পড়বেন, নিজেরা বুঝে বুঝে পড়বেন। পরীক্ষাতে 2টা বা 3টা ডেফিনিশন আসতে পারে এরকম এখান থেকে। ঠিক আছে? আচ্ছা, আমি তাহলে নাম ডেকে ক্লাসটা শেষ করে দিই।